সরকার 17% বিদ্যুতের দাম বাড়িয়েছে এই সরকার হওয়ার পরে। গ্রামে গ্রামে লোডশেডিং হচ্ছে, মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। এটা শুধু দুর্নীতি না, এটা পরিকল্পিতভাবে কাঠামোগতভাবে এটা বাংলাদেশের অর্থ লুট করা হয়েছে, বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নেবেন? আপনি আদানি চুক্তির বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? আদানির সাথে যে চুক্তি হয়েছিল। আপনি সামিটের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? আপনি এসএলএমের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? যারা ঋণ খেলাপি ছিল, যারা দেশের টাকা লুট করেছে, বিদেশে পাচার করেছে, আর যারা গণহত্যা করেছে, তাদের অপরাধ আমি খুব ভিন্ন কিছু দেখি না মাননীয় স্পিকার। দুইটাকে সমান অপরাধী হিসেবে আমি দেখি। দ্বিতীয়ত, ব্যাংকিং খাতের সংস্কারে যদি আসি মাননীয় স্পিকার, ব্যাংকিং খাতে 40,000 কোটি টাকা দেওয়া হচ্ছে। ব্যাংক রেজুলেশন আইন এই সরকার এসে বদল করেছে, সংস্কার করে যারা ঋণ খেলাপি ছিল, যারা দেশের টাকা পাচারকারী ছিল, তাদেরকে আবার সুযোগ দিচ্ছে। মাননীয় স্পিকার, যারা ঋণ খেলাপি ছিল, যারা দেশের টাকা লুট করেছে, বিদেশে পাচার করেছে, আর যারা গণহত্যা করেছে, তাদের অপরাধ আমি খুব ভিন্ন কিছু দেখি না মাননীয় স্পিকার। দুইটাকে সমান অপরাধী হিসেবে আমি দেখি। আপনি এসালম, শিকদার, জেমকন, বেক্সিমকো, নাসা, সামিট, ওরিয়ন, এই ধরনের গ্রুপগুলা যারা এই দেশের অর্থ পাচার করেছে, সেই সকল ঋণ খেলাপিদের বিরুদ্ধে আপনি কি আইনগত ব্যবস্থা নিচ্ছেন? এবং বিদ্যমান আইন দিয়ে আপনি আসলে তাদের বিরুদ্ধে খুব বেশি ব্যবস্থা নিতে পারবেন না। কারণ এসালমের দুর্নীতি, এটার সাথে রাষ্ট্র জড়িত ছিল সেই সময়। ডিজিএফআইকে দিয়ে সে ইসলামী ব্যাংক দখল করেছে। এখন যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন শেয়ার হোল্ডার, আপনি তো আইনের ফাঁকফোকর দিয়ে তাকে শেয়ার দিয়ে দিতে পারবেন, কিন্তু সত্যটা হচ্ছে মাননীয় স্পিকার, তারা সেই সময় রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছিল। ফলে আমাদেরকে এই ধরনের অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে নতুন আইন লাগবে, এবং তাদের সম্পদ অথবা তারা যে সকল সম্পদ দেখিয়ে ঋণ নিয়েছিল সেগুলোকে জাতীয়করণ করা প্রয়োজন মাননীয় স্পিকার। সেই টাকা আপনি বন্ড করেন, সেই টাকা দিয়ে আপনি মাননীয় স্পিকার আপনি ব্যাংকে আবার ফেরত দেন, ব্যাংকিং খাতকে আপনি আবার একটা স্থিতিশীল জায়গায় নিয়ে আসেন। মাননীয় স্পিকার, বিদ্যুৎ মন্ত্রী আমার কিছুক্ষণ আগেই বক্তব্য দিয়ে গেলেন। যদি বিদ্যুতের দাম না কমে তাহলে এখানে কেউ বিনিয়োগ করবে না, শিল্প কলকারখানার খরচ বেড়ে যাবে। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বিপিডিবি এখন বর্তমানে বিদ্যুৎ কেনে 12 টাকায়, বিক্রি করে 7 টাকায়। বাকি টাকাটা সে ভর্তুকি দেয়, যেটা জনগণের ট্যাক্সের মাধ্যমে আবার সরকারের কাছে যায়। যদি 12 টাকায় বিক্রি করে 12 টাকায় কিনে 12 টাকায় আবার বিক্রি করে, তাহলে বিদ্যুতের দাম বাড়াতে হবে 86%। মাননীয় স্পিকার, সরকার 17% বিদ্যুতের দাম বাড়িয়েছে এই সরকার হওয়ার পরে। গ্রামে গ্রামে লোডশেডিং হচ্ছে, মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। যদি আমাদেরকে এই ব্যবস্থা আমরা রাখি, আমাদেরকে সরকারকে অবশ্যই বিদ্যুতের দাম বাড়াতে হবে, সরকারের কিছু করার থাকবে না। কারণ আমরা জানি ক্যাপাসিটি চার্জের মাধ্যমে প্রতি বছর 99,000 থেকে 1,65,000 কোটি টাকা ক্যাপাসিটি পেমেন্ট দিতে হচ্ছে সরকারকে। তো এই যে চুক্তিগুলো হলো জরুরি আইন তৈরি করার মাধ্যমে, যেটা 14 বছর ছিল, এই আইনগুলো নিয়ে সরকার কি ব্যবস্থা নিবে? মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে একটি লাইন বলেছেন যে এটা নিয়ে তারা পর্যালোচনা করবেন এবং ব্যবস্থা নেবেন, প্রয়োজনীয় ব্যবস্থা। এটা তারা 31 দফাতেও বলেছিলেন। আমরা আরো সুস্পষ্টভাবে ওনাদের কাছ থেকে পদক্ষেপ আশা করেছিলাম, যে যারা, এটা শুধু দুর্নীতি না, এটা পরিকল্পিতভাবে কাঠামোগতভাবে এটা বাংলাদেশের অর্থ লুট করা হয়েছে, বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নেবেন? আপনি আদানি চুক্তির বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? আদানির সাথে যে চুক্তি হয়েছিল। আপনি সামিটের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? আপনি এসএলএমের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? আমরা জানি এই চুক্তিগুলো সার্বভৌম, ফলে আমাদেরকে আন্তর্জাতিকভাবে এটা লড়াই করতে হবে এবং প্রমাণ করতে হবে যে এখানে দুর্নীতি হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময় অনেকগুলো দুর্নীতির প্রমাণ কিন্তু মাননীয় স্পিকার সংগ্রহ করা হয়েছিল। এখন সরকারের সদিচ্ছার বিষয় যে সরকার এটাকে কাজে লাগাবে কিনা। সরকার যদি এটাকে কাজে না লাগায়, কোনোভাবেই সরকার বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখতে পারবে না মাননীয় স্পিকার।